পরিণীতা, প্রিয়তা, তীরা, প্রেরণা, চিত্রা, পূর্ণতা, ইনায়া সবাই আসন পেতে বসেছে প্রিয়তার খাটের উপর। বিছানার চারিদিকে বিভিন্ন ডিজাইনের এক্সক্লুসিভ শাড়ি, জুয়েলারি, মেকআপ ছড়িয়ে আছে। ওরা সব কিছু ছড়িয়ে নিয়ে বসে খুশ গল্পে মেতে আছে। পূর্ণতা আর চিত্রাও এসেছে। উষা আর প্রেমের বিয়ের পর আজ প্রথম শিকদার বাড়িতে পা রাখলো চিত্রা। সে অনেক চেষ্টা করেছে নিজেকে আটকে রাখার, কিন্তু ওই যে বেহেয়া মনটা ভালোবাসার মানুষকে একটিবার দেখার জন্য আরও বেহেয়া হয়ে উঠেছে। চিত্রা অবশ্য নিজের মনকে বুঝিয়ে নিয়েছে, যা তার হবার নয় তার উপর সে আর কোনো আশা রাখবে না, রাখেও না। শুধু একটু মানসিক শান্তির জন্য এসেছে, শুধু একটিবার মন ভরে দেখে চোখের তৃষ্ণা নিবারণ করতে চায়। কারো সংসারে বা হাত ঢুকানোর কোনো মানসিকতা তার নেই। সে ভালোবাসে ঠিকই, কিন্তু ছোট লোক নয়, তাই আত্মমর্যাদা আর বিসর্জন দেবে না সে। আর সত্যি তো, যতই হোক প্রেম তার ছোট বোনের স্বামী, বোনের স্বামীর কাছে ভালোবাসা দাবি করা সি। তাই যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে চিত্রা। প্রিয়তা, পরিণীতা আর প্রেরণা ইনায়ার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আর ইনায়া বেচারি লজ্জায় লাল, নীল, হলুদ, সবুজ হয়ে যাচ্ছে ওদের এক একটা কথায়। প্রিয়তার ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে বলল, ভাবি জি, এখনো কি আমাদের ভাই বোনের রক্ত চুষে খাওয়ার পরিকল্পনা আছে নাকি বাতিল করেছেন? মনে হচ্ছে তো। প্রিয়তার মুখের কথা কেড়ে নিয়ে পরিণীতাও দুষ্টু হেসে বলল, মনে হচ্ছে খুব আদরের কেউ বাংলাদেশের ৬৮ জেলার মানচিত্র এঁকে দিয়েছে। প্রিয়তাদের মামাতো বোন মেঘা রসিকতা করে বলল, ভাইয়ের ভালোবাসার ডোজটা বোধহয় একটু বেশি হয়ে গেছিল, তাই না ভাবি? এখন এত ভালোবাসা ঢাকতে গিয়ে আমাদের নাক চুবানি খেতে হবে না জানি। কয়টা কনসিলার শেষ করতে হয়। পূর্ণতা আরও এক ধাপ এগিয়ে প্রত্যেকটা ক্ষত চিহ্ন ধরে ধরে গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করছে, আর একটু পরপর দুঃখ প্রকাশ করছে। ইস, কতটা জখম হয়ে গেছে, খুব ব্যথা পেয়েছিস তাই না ইনু? পূর্ণতার কথায় বিরক্ত হলো পরিণীতা। তেতো কণ্ঠে আফসোসের সুর তুলে বলল, ছ্যাঃ পূর্ণা, তোর মধ্যে রসকস আর কোনো দিনও হবে না। না জানি তুই কোন শালার ভাগ্যে আছিস। সেই শালার জন্য আমার পক্ষ থেকে এক বালতি সমবেদনা। তোকে যে শালা বিয়ে করবে সে তো শেষ। আরে ছাগল নেই, সব ব্যথার কষ্টের হয় না। পরিণীতা আবারও ইনায়ের দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে বলল, কিছু ব্যথা হয় পরম সুখের, সেটা তোদের মতো গাধীরা কোনোদিনও বুঝবে না। আগে বিয়ে কর, তারপর থিওরির প্রয়োজন পড়বে না, প্র্যাকটিক্যালি সব বুঝে যাবি। ইনায়ার গলায়, বুকে, হাতে, কাঁধে, গায়ে, এক কথায় পুরো শরীর জুড়ে গভীর গভীর জখমের দাগ। লাভ বাইটগুলো দেখে পরিণীতার মামাতো বোন শুভ্রতা নিজের বুকে হাত চেপে বলল, হায়, এমন দিন আমার কবে আসবে? এদের কথার মধ্যেই প্রিয়তার ঘরে প্রবেশ করলো শ্রেতা। মেয়েটা যদিও বিদেশে মানুষ, তবুও ওর কথাবার্তা, চালচলন, পোশাক আশাক সব অত্যন্ত নম্র, ভদ্র ও মার্জিত। প্রিয়তা পরিণীতাদের মতোই। শ্রেতা এসে প্রিয়তার পাশ ঘেঁষে বসলো। শুভ্রতাকে পিস মেরে বলল, তোর দুধে দাঁত পড়েছে, এখনই এই দিনের জন্য লাফাচ্ছিস? আগে হরলিক্স টরলিক্স খেয়ে বড় হ। শুভ্রতা মুখ বাঁকালো। ইনায়া, পূর্ণতা আর চিত্রা হা করে তাকিয়ে রইল শ্রেতার মুখের দিকে। শ্রেতাকে তারা আগে দেখেনি। মেয়ে অদ্ভুত রকম সুন্দরী, মুখের গঠনে ৬০% শুদ্ধ শুদ্ধ ভাবই দেয়। শুদ্ধের মতোই অসাধারণ সৌন্দর্যের অধিকারিণী। ধূসর বর্ণের চোখ, পাতলা গোলাপি ঠোঁট, উজ্জ্বল গৌরবর্ণ পান পাতা মুখ, আর মাধুর্য মিশ্রিত এক টুকরো মিষ্টি হাসি। কেউ শ্রেতা আর শুদ্ধকে পাশাপাশি দেখলে চোখ বন্ধ করে বলে দিবে এরা এক মায়ের পেটের ভাই বোন। দুজনের চেহারায় সবটাই প্রায় একরকম। শ্রেতা ইনায়াকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ইনায়ার ফুলো ফুলো গাল টেনে দিল, মিষ্টি হেসে বলল, বাহ, প্রীতম ভাইয়ার বউ তো খুব মিষ্টি, বেশ গুলোমুলো আদুরিয়ে। লজ্জা পেয়ে গেল ইনায়া। শ্রেতা প্রিয়তার হাত জড়িয়ে ধরে বলল, ভাবি, এখন সাজানো শুরু করো। সকলেই সুন্দরভাবে গুছিয়ে বসলো। তীরা বলল, কিন্তু আপুরা ছোট ভাবি তো এখনো আসেনি। এবার সকলের খেয়াল হলো আসলে উষা নেই এখানে। প্রিয়তা তীরাকে বলল,
যা ভাবিকে ডেকে নিয়ে আয়। তীরা মাথা নেড়ে উঠে দৌড় দিল। প্রিয়তা পরিণীতাদের মুখে ভাবি ডাকটা চিত্রার সোজা হৃৎপিণ্ডে গিয়ে আঘাত আনে। ওদের মুখে এই ডাক শোনার জন্য সে কতটা ব্যাকুল ছিল সে। অথচ চিত্রাও উঠে গেল। ঘর থেকে বেরিয়ে থিরাকে পেছন থেকে ডেকে উঠল। থিরা, দাঁড়িয়ে পড়ল তীরা। ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকালো চিত্রার দিকে। চিত্রা ছুটে এসে বলল, আমি উষাকে ডেকে আনছি, তোমাকে কুহু খুঁজছে। তীরা কুহুর কথা শুনে খুশি হয়ে জিজ্ঞেস করল, কোথায় কুহু আপু? চিত্রা হাসার চেষ্টা করে বলল, আছে নিচে কোথাও, খুঁজে দেখো। তীরাও মাথা নেড়ে চলে গেল। চিত্রা কম্পনরত পায়ে 4 তলার সিঁড়ির দিকে পা বাড়ালো। প্রতিটা কদমে কদমে তার হৃৎপিণ্ড ছলাৎ ছলাৎ করছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। উষা বিছানায় পা ভাঁজ করে প্রেমের এক গাদা শার্ট নিয়ে বসেছে। সেগুলোর বোতাম লাগাতে লাগাতে মনে মনে বিড়বিড় করছে। অদ্ভুত লোক, পুরুষ মানুষ এত অগোছালো হয়, প্রতিদিন শার্টের বোতাম ছিঁড়ে দেয় আর প্রতিদিনই সেটা আমাকে সেলাই করতে হয়। উফ, এতটা অধৈর্য মানুষটা বাড়ি ফিরে একটু ধীরে সুস্থে শার্টগুলো খুললে কি হয় শুনি। উষার ভাবনার মাঝেই প্রেম ভিতরে প্রবেশ করলো। বাইরে সবার পেমেন্ট করে দিয়ে এসেছে, সব কাজ শেষ। এখন সে নিশ্চিন্ত। এবার একটু শান্তিতে বিশ্রাম নেওয়া যাবে। আজ প্রচুর খাটুনি গেল, হাড় হাড্ডি মোড়াচ্ছে। প্রেম শার্টটা টেনে খুলতে যাবে, এমন সময় উষা চিৎকার দিয়ে উঠল, একদম ওটা টেনে হিচড়ে খুলবেন না, ধীরে ধীরে খুলুন। উষার কথায় থেমে গেল প্রেম। শার্টের বোতাম থেকে হাত সরিয়ে কপাল কুঁচকে তাকালো বউয়ের দিকে। আজকাল প্রেম বুঝে উঠতে পারে না এই ঘরটা আসলে তার না তার বউয়ের। বউ তার আর আগের মতো নরম সরম নেই, ভয় ডরও তেমন নেই। সব কাটিয়ে এখন পাক্কা গিন্নি হয়ে গেছে। উষা আবার বলল, আপনি প্রতিদিন শার্টের বোতাম ছিঁড়বেন আর আমি সেলাই করব বুঝি? এটা তো আর প্রতিদিন মানা যায় না, তাই না? ধীরে সুস্থে খুলুন। প্রেম শার্ট খুলল না, বরং দীর্ঘ নিঃশ্বাস ফেলে ক্লান্ত ভঙ্গিতে এগিয়ে গেল উষার দিকে। ধপ করে পাশে বসে পড়ল। এসির পাওয়ার বাড়িয়ে উষার দিকে এগিয়ে এলো। প্রেমকে এগিয়ে আসতে দেখে চমকে উঠল উষা। প্রেম আরো কাছে গিয়ে ক্লান্ত কণ্ঠে বলল, আমি এত ইনস্ট্রাকশন ফলো করতে পারবো না, আমার কাজ পছন্দ না হলে নিজেই করে দিবে। উষা চোখ পিটপিট করে চাইল। প্রেম নিজেকে এগিয়ে দিয়ে বলল, নাও, এখন যেভাবে পারো খুলে দাও, অনেক গরম লাগছে। উষা প্রেমের বুকে পিঠে হাত ঠেকিয়ে দেখলো পুরো শার্টটা ঘামে ভিজে জবজবে। উষা সুই সুতা ফেলে দ্রুত হাতে শার্টের বোতাম খুলতে লাগলো। ঠিক তখনই ধীর পায়ে ঘরের দরজায় এসে দাঁড়ালো চিত্রা। কিন্তু মুখ দিয়ে কিছু বলার আগেই তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। অক্ষিযুগল টলমলে হয়ে উঠল। পায়ের নিচের জমি যেন সরে গেল। অবিশ্বাস ও চোখে চেয়ে রইল সামনে। উষা দ্রুত হাতে সাদা শার্ট খুলে পাশে রাখলো। উজ্জ্বল ফর্সা পুরুষালী দেহটা গরমে ঘামে ভিজে লাল হয়ে আছে। প্রেম 2 হাত পেছনে দিয়ে হেলান দিল। এখন আরাম লাগছে। উষা প্রেমের পিঠে হাত ঠেকিয়ে দেখলো পুরো শরীর বরফের ন্যায় হিমশীতল। বুক পিঠ বেয়ে ঘামের বিন্দুগুলো ঝরে ঝরে পড়ছে। পুরো শরীর ভিজে। উষা নিজের গলার ওড়না দিয়ে প্রেমের ঘামান্ত পিঠানো শরীরটা ধীরে মুছিয়ে দিতে লাগলো। এখন আর উষা কাঁপাকাঁপি করে না। এই মানুষটা তার অভ্যাস হয়ে গেছে। ভীষণ মায়াও জন্মে গেছে। আচমকাই উষাকে হতভম্ব করে দিয়ে প্রেম তার কোমর জড়িয়ে ধরে পেটের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। উদ্দেশ্য একটা লম্বা ঘুম। প্রেমের হঠাৎ স্পর্শে আলতো কেঁপে উঠল উষা। প্রেমের চোখ থেকে চশমা খুলে পাশে রাখলো। কোমল হাতে প্রেমের সিল্কি চুলগুলো টেনে দিতে দিতে ডাকলো, এই যে শুনছেন? জবাব দিল না প্রেম। উষা আবার ডাকলো, এই যে শুনছেন? প্রেম কথা বলতে চাচ্ছে না, তবুও ক্লান্ত কণ্ঠে বলল, ডিস্টার্ব করো না বউ, আই নিড টু স্লিপ। প্রেমের মুখে বউ ডাকটা সব সময় নেয় এবারও উষার বুকে তীরের মতো বিঁধল। তবুও উষা কোমল কণ্ঠে বলল, প্লিজ উঠে গোসল সেরে ঘুমান, বাইরে থেকে এসেছেন, এখানে ঘুমাবেন না প্লিজ। প্রেম বিছানা হাতড়ে চশমাটা চোখে পড়ে নিল। মাথা তুলে ক্লান্ত ভঙ্গিতে তাকালো উষার দিকে।
মেয়েটার মায়াবী চোখে তাকিয়ে আছে। প্রেম শরীর টান টান করে উঠে দাঁড়ালো, উষার দিকে তাকিয়ে বলল, ওয়ার্ড্রোবের নিচের তাকে আরও 20টার মতো বোতাম ছাড়া সাদা পাঞ্জাবি আছে, ওগুলোতে একটু লাগিয়ে দিও প্লিজ। উষার ঠোঁট উল্টে তাকালো। প্রেমের হাসি পেয়ে গেল। উষার কোমল গাল ধরে টেনে বলল, তুমি যদি না করে দাও তাহলে কে করবে বলো? আমার কি আরও 2 থেকে 4টা বউ আছে? তুমি যদি আমার অগোছালো জিনিস গুছিয়ে না দাও তাহলে বাধ্য হয়ে হয়তো আমাকে আরেকটা বিয়ে। প্রেমের কথাটা শেষ করার আগেই লাফিয়ে বিছানা থেকে উঠে পড়ল উষা। চোখের পলকে ওয়ার্ড্রোব খুলে পাঞ্জাবিগুলো নিয়ে আসলো। উষার কাণ্ডে হেসে ফেলল প্রেম। উষার সেলাই করা শার্টগুলো থেকে একটা তুলে নিয়ে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বলল, এই তো ভালো বউ। প্রেমের মুখে দ্বিতীয় বিয়ের কথা উষা এখনো হজম করতে পারছে না। তার হৃৎপিণ্ড অদ্ভুতভাবে বেড়ে গেছে। মনের মধ্যে কেমন প্রচণ্ড হিংসে কাজ করছে। না, পৃথিবী উল্টে গেলেও উষা তার স্বামীর ভাগ কাউকে দিতে পারবে না, আর সব থেকে বড় কথা দেবেও না। চিত্রার চোখ বেয়ে টপটপ করে পানি পড়ছে। ভালোবাসার মানুষ সুখে আছে, এটা তো ভালো কথা, তবে সে আমার সাথে নয়, পণ্যের সুখে আছে। এই দৃশ্যের যন্ত্রণা এত প্রখর কেন? চিত্রার গলা কাঁপছে, কিন্তু সে এসব থেকে আর পালাবে না। চিত্রা বারবার 2 হাতে চোখের পানি মুছার ব্যর্থ চেষ্টা করছে, তবু চোখের পানিগুলো বেহেয়ার মতো নতুন উদ্যমে ভরে উঠছে। চিত্রা বড় বড় নিঃশ্বাস নিয়ে মনের আগুনে ছাই চাপা দেওয়ার চেষ্টা করলো। দ্বিতীয়বার চোখ মুছে ঘরের দরজায় নক করলো। ততক্ষণে পেছনে তাকালো উষা। চিত্রাকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে খুশিতে তার চোখে পানি চলে এলো। ছুটে গেল চিত্রার কাছে, আনন্দিত কণ্ঠে বলল, তুমি এসেছো আপু? বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। বলে ঘরের ভিতরে নিয়ে এলো চিত্রাকে। চিত্রার চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। এই ঘরটা দেখে এখন আর কেউ বলবে না যে এটা একটা পুরুষ মানুষের ঘর। প্রেমের আগের ঘরের সাথে এখনকার ঘরের কোনো মিল নেই। পুরো ঘরের চিত্রই পাল্টে গেছে। পুরো কক্ষে এখন মেলি একটা ব্যাপার আছে। উষা বলল, দাঁড়িয়ে আছো কেন আপু? বসো। তুমি আমার সাথে দেখা করতে আসো না কেন? চিত্রা মিথ্যা হাসার চেষ্টা করে তাকালো উষার দিকে। মেয়েটা বোধ হয় আগের থেকেও বেশি সুন্দর হয়ে গেছে। চিত্রার কথার জবাব না দিয়ে আচমকাই বলল, তুই অনেক সুখে আছিস, তাই না বোন? উষা প্রশস্ত হাসলো। চিত্রা মুগ্ধ চোখে দেখলো সেই হাসি, যার শব্দের থেকেও বেশি। চিত্রা আবার প্রশ্ন করল, তোর বর তোকে অনেক ভালোবাসে, তাই না? উষা লজ্জা পেল। এবার তার গালের রক্তিম আভা চিত্রার প্রেমের উত্তর দিয়ে দিল। আবার চোখ ভরে উঠছে চিত্রার। সে আর কথা না বাড়িয়ে বলল, প্রিয়তা তোকে ডাকছে বোন। চিত্রার কথায় মনে পড়ল উষার। সে তো সব ভুলেই বসেছিল। উষা যত দ্রুত সম্ভব প্রেমের জামাগুলো গোছাতে গোছাতে বলল, একটু দাঁড়াও আপু। উষাকে দেখে মনে হচ্ছে সে এই ঘরের মালিক আর চিত্রা সামান্য অতিথি। আর এটাই তো বাস্তব সত্যি। উষার জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে তোলার সময় চিত্রার সুযোগ বুঝে প্রেমের কিছুক্ষণ আগের খুলে রাখা ঘামে ভেজা শার্টটা তুলে নিল। আর কোনো দিকে না তাকিয়ে প্রেমের ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো। উষা জামা কাপড় গুছিয়ে পিছনে তাকাতেই দেখলো চিত্রা কোথাও নেই। আশ্চর্য হয়ে গেল উষা। সে কাপড়গুলো রেখে এসে ধোয়ার জন্য প্রেমের ঘামে ভেজা শার্টটা খুঁজতে লাগলো, কিন্তু একই কোথায় গেল শার্টটা? উষার কপাল কুঁচকে গেল। সে সব জায়গায় খুঁজেও সেই সাদা শার্টটা পেল না। এর মধ্যে প্রিয়তা ডাকতে চলে এলো। দৌড়ে এসে ব্যস্ত কণ্ঠে বলল, তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি ভাবি, তাড়াতাড়ি চলো। বলে হাত টেনে নিয়ে চলে গেল। আর কিছু ভাবার সময় পেল না উষা। চিত্রা ছুটে এসে নিজের জন্য বরাদ্দকৃত রুমে ঢুকে পড়ল। দরজা বন্ধ করে দরজায় হেলান দিয়ে মেঝেতে বসে পড়ল। চোখের নদীতে তার বাঁধ ভেঙে গেছে। অনেক আগেই বুকটা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। সে প্রেমের ঘামে ভেজা শার্টটা নাকের মুখে চেপে ধরল। ড্রাগ নেওয়ার মতো বুক ভরে পুরুষালী দেহের ঘ্রাণটা হৃৎপিণ্ডে ভরে নিতে লাগলো। পুরুষালী দেহের গন্ধের সাথে পারফিউম আর ঘামের মিশ্র গন্ধ একাকার হয়ে উঠেছে। শার্টটা থেকে একটা মাদকীয় ম্যানলি ঘ্রাণ আসছে। চিত্রা প্রেমের দেহের গন্ধটা নিজের রন্ধে রন্ধে শুষে নিতে লাগলো। প্রেমের গায়ের গন্ধে মনে হচ্ছে প্রেম তার খুব কাছেই আছে। চিত্রা কাঁদছে, তবে শব্দ করে নয়। সে এই অনুভূতি আর কাউকে দেখাবে না।
এই ভালোবাসা তার একার, তাই এই যন্ত্রণা সে আর কারোর সাথে ভাগাভাগি করতে চায় না। এই ভার সে একাই বইবে। চিত্রা প্রেমের স্বাদটা গায়ে পড়ে বিছানায় শুয়ে পড়ল। ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে বলল, চাইলাম না আমি তোমায় প্রেম, তোমায় আমার হতে হবে না। তবু তুমি সুখী হও, আমি না হয় দূর থেকে ভালোবাসবো তোমায়। তোমার প্রেম আমার কপালে সইল না, তাই বলে আমি তোমায় কখনো অভিশাপ দেব না। আমি চাই তুমি জীবনের সর্বোচ্চ সুখী হও। আল্লাহ আমার ভাগ্যের সব সুখ তোমাকে দিক, তোমার সব কষ্ট আমাকে দিক। তুমি খুব খুব সুখী হও প্রেম, এইটুকুই চাই শুধু। চিত্রার চোখের কোণ ভরে যায় নোনা পানির স্রোতে। বুক গভীরে ছড়িয়ে পড়তে থাকে তীব্র যন্ত্রণার বিষ। তবুও সে নীরব। আজ থেকে সমস্ত বিষ সে একাই হজম করে নেবে, নীরবে নিঃশব্দে। রাত 8টা। প্রহেলিকা চুপচাপ বসে আছে চেম্বারের বাইরের করিডোরে, পাতলা কাঠের চেয়ারে। চারপাশে নিঝুম নিস্তব্ধতা। মাঝে মাঝে পাশের রুম থেকে হালকা পেজার টোন আর নার্সদের জুতার টুকটাক শব্দ ছাড়া তেমন কিছু শোনা যাচ্ছে না। তার মনে এলোমেলো ঝড় বয়ে চলছে। অস্থিরতায় তার নিজেকে পাগল পাগল লাগছে। গত 1 সপ্তাহে সে ঠিকমতো খেতে পারেনি, ঘুমাতে পারেনি। অস্বস্তিতে নিঃশ্বাসটা পর্যন্ত নিতে পারেনি ঠিক মতো। তার খালি মনে হচ্ছে তার হয়তো নতুন কোনো মানসিক সমস্যা দেখা দিচ্ছে, কারণ গত 1 মাসে সব কথা সে সম্পূর্ণ ভুলে গেছে। শত চেষ্টা করেও একটা বাক্য মনে করতে পারেনি। গত 1 মাসে কি কি ঘটেছে তার কিছুই মনে নেই প্রহেলিকার। এমনকি দিন দিন তার মানসিক অবস্থা অবনতি ঘটেই চলছে। প্রহেলিকা মাথা চেপে ধরে ভাবল, আমার ধারণা যদি খুব ভুল না হয় তাহলে কেউ তো আছে যে আমার পিঠে খুব সন্তর্পণে ছুরি বসাচ্ছে, আর সেই ঘর শত্রুটা কে সেটা তো আমাকে জানতেই হবে। একবার যদি বুঝতে পারি বিশ্বাসঘাতকতা কে করছে, তাহলে তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিব এই প্রহেলিকা শিকদার আসলে কি জিনিস। প্রহেলিকা সব ভাবনা চিন্তা এক পাশে ফেলে আবারও মনস্থির করে ভাবল, না না, আগে নিজেকে এই মেন্টাল ট্রমা থেকে রিকভার করাটা জরুরি। আগে আমাকে সম্পূর্ণ সুস্থ হতে হবে, তারপরে কাউকে প্রত্যেককে বোঝাবো এই প্রহেলিকা শিকদারের সাথে ডাবল রোল প্লে করার ফল। তার ভাবনার মধ্যে একজন মধ্যবয়সী নার্স এসে ঢেকে উঠলেন। মিসেস প্রহেলিকা শিকদার। প্রহেলিকা ধাতস্থ হতে একটু সময় নিল, তারপর চোখ তুলে তাকালো নার্সের দিকে। নার্স একরাশ ক্লান্তি মাখা মুখে পেশাদার ভঙ্গিতে বললেন, আপনি ভিতরে গিয়ে বসুন, স্যার আসছেন একটু পরেই। প্রহেলিকা কোনো কথা না বলে ধীরে মাথা নেড়ে উঠে দাঁড়ালেন। ধীর পায়ে চলে গেল ডক্টরের চেম্বারের দিকে। চেম্বারের দরজার উপরে প্লেটে লেখা ডক্টর আবির্ভাব রায়চৌধুরী। ডক্টর আবির্ভাব রায়চৌধুরী MBBS MD ইন সাইকিয়াট্রিস্ট। এর নিচে ছোট অক্ষরে লেখা, হেলিং ইজ এ প্রসেস নট অ্যান ইভেন্ট। এই ডক্টর কানাডার মোস্ট পপুলার মনোরোগ বিশেষজ্ঞদের মধ্যে একজন। তিনি এই 1 বছর হলো বাংলাদেশের চিকিৎসা শুরু করেছেন। প্রহেলিকা অনেক কাঠখড় পুড়িয়ে এই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। প্রহেলিকা দরজা ঠেলে ভেতরে পা বাড়াতেই প্রহেলিকার মনে একটা শীতল বাতাস দোলা দিয়ে গেল। তার মনে হলো এটা কোনো ডাক্তারখানা না, এখানে অন্য কিছু আছে যা মস্তিষ্ককে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। প্রহেলিকা আশেপাশে চোখ ঘুরিয়ে কক্ষটা ভালো মতো পর্যবেক্ষণ করতে লাগলো। ঘরে প্রবেশ পথের মেঝেতে ধূসর নীল রঙা নরম কার্পেট। দরজার পাশে একটা ম্যাটে লেখা, টেক এ বাথ ইয়োরসেলফ হেয়ার। প্রহেলিকার ডান পাশে তাকালো। ডান দিকে জানালার সাদা ধূসর রঙা পর্দার ফাঁক গলিয়ে এক ফালি হলুদ আলো জানালার সামনের মেঝেতে পড়ছে। পুরোটাই যেন আলো আধারের মধ্যে এক অদ্ভুত শান্তির মেলা। ঘরের বাঁদিকে বিশাল বুকশেলফ, অনুপ্রেরণা, স্নায়ুবিজ্ঞান, থেরাপি, মনের ভেতরের জটিলতা নিয়ে লেখা বই। বাংলা ইংরেজির এক মিশ্রণ ভান্ডার। বইয়ের পাশে কাচের কিউরিও কেসে রাখা রাবার ব্রেন, নিউরনের ছোট্ট মেডেল, বালি পাল্টানো টাইমার, আর একটা ছোট স্নো গ্লোব। ভেতরে এক চিমটি তুষার ঘূর্ণি।
ডান দিকে পরিপাটি কাঠের ডেস্ক, উপরেই ল্যাম্প, একটা নাম ফলক, ধাতব ঘড়ি, কলমদানি আর নথিপত্র। পেছনের দেওয়ালে বিমূর্ত চিত্রকর্ম, রং যেন মনের জটলা। পাশে রাখা DSM-5 থেরাপির পাঠ্য বই। ডক্টরের চেয়ারটা এখনো ফাঁকা, কেউ নেই। ঘরটা নিঃসঙ্গ, তবে শান্ত, হালকা শীতল। দেওয়াল, আলো, বই সব মিলিয়ে একরকম নির্ভরতা তৈরি করে যেন। নাকে এসে লাগছে মৃদু লেভেন্ডারের গন্ধ, আর কোথাও থেকে কফির খুব হালকা গন্ধও যেন ভেসে আসে। প্রহেলিকা ধীরে ধীরে এগিয়ে সামনের চেয়ারে বসে পড়ল, চোখ নামিয়ে রাখলো টেবিলের দিকে, কপালে হাত ঠেকিয়ে চুপচাপ বসে রইল। হাজার প্রশ্ন তার মনে। এসেছে তো ঠিক আছে, কিন্তু ডক্টরকে বলবেটা কি? কোনটা বলবে আর কোনটা বলবে না, সেটাই বুঝতে পারছে না প্রহেলিকা। অনেকক্ষণ অপেক্ষা করছেন বুঝি? হঠাৎ একটা পুরুষালী মোলায়েম কণ্ঠ কানে এলো। স্যাত করে প্রহেলিকার ভাবনার সুতো কেটে গেল। প্রহেলিকা চোখ তুলে তাকালো সামনে। কিছু মুহূর্ত থমকে রইল। সামনে দাঁড়িয়ে একজন 28 থেকে 29 বছর বয়সী বেশ সুদর্শন যুবক, চোখে এক অন্যরকম আত্মবিশ্বাস। তার অধরের কোণে মৃদু সৌজন্যমূলক হাসি। তিনি নিজের চেয়ারে বসতে বসতে বললেন, আপনার গভীর মনোযোগে বিঘ্ন ঘটানোর জন্য দুঃখিত, তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো এক বিষয় নিয়ে চিন্তিত, উদ্ভ্রান্ত। এত চিন্তা শরীর মন দুটোর জন্যই বেশ ক্ষতিকর, আপনি জানেন তো? প্রহেলিকা অনুভব করলো এই ডক্টরের কথায় ও এই ঘরের ন্যায় আলাদা একটা ব্যাপার আছে, যা অতি সহজেই মানুষের মস্তিষ্ককে কন্ট্রোল করতে পারে। ডক্টর আবারও মৃদু হেসে বললেন, আমি ডক্টর আবির্ভাব রায়চৌধুরী। আজ আমরা একসাথে কিছুটা সময় কাটাবো। মনে করেন এই ঘরটা আপনার, আপনার ভাষায়, আপনার চুপ করে থাকার মধ্যেও। প্রহেলিকা চুপ। আবির্ভাব বুঝলো প্রহেলিকার মনের অস্বস্তি, তাই সে আরো কিছুটা কোমল কণ্ঠে বলল, আপনি যদি এখনো আপনার সমস্যা বলতে প্রস্তুত না থাকেন সেটাও ঠিক আছে, আমি তাড়াহুড়ো করব না, ধীরে সুস্থে সব শুনবো। প্রহেলিকা এবারও চুপ করে রইলেন। সে তো অনেক কিছু বলতে চায়, কিন্তু কথাগুলো ডক্টর কিভাবে নিবে সেটাই বুঝতে পারছে না। কি বলবে, কথা থেকে শুরু করবে, সব নিয়ে কনফিউজড। ডাক্তার আবির্ভাব কয়েক সেকেন্ড চুপচাপ প্রহেলিকার দিকে তাকিয়ে রইলেন, অতঃপর হালকা ভ্রু নাচিয়ে বললেন, ঠিক আছে, সমস্যার কথা পরে আসা যাবে। আমরা একে অপরকে এখনো চিনি না, তাই শুরুটা হোক একদম কিছু ছোট কিছু দিয়ে। আপনি চাইলে শুধু আপনার নাম বলুন, অথবা এমন কিছু যেটা আপনার জন্য সহজ মনে হয়। চাইলেই বলতে পারেন আপনার গত এক সপ্তাহ কেমন কেটেছে। প্রহেলিকা ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রইল আবির্ভাবের দিকে। সে কিছুক্ষণ চুপ থেকে ছোট করে বলল, আমি প্রহেলিকা শিকদার। আবির্ভাব মৃদু হাসলো, ধীর স্থির কণ্ঠে বলল, বেশ, তা আপনি এখানে নিজের এসেছেন না কেউ পাঠিয়েছে? প্রহেলিকা আবারও ধীর কণ্ঠে বলল, না, নিজেই এসেছি। আবির্ভাব তীক্ষ্ণ নজরের সামনে 25 থেকে 26 বছর বয়সী তরুণীকে নিরীক্ষ করল। প্রহেলিকাকে দেখে তার প্রচণ্ড রহস্যময় ও অদ্ভুত লাগছে, আর সে এটা বেশ বুঝতে পারছে এই রহস্যই যত সমস্যার মূল কারণ। আবির্ভাব বলল, তাহলে এখন আমি জানতে পারি যে কি এমন বিষয় নিয়ে আপনি এত দুশ্চিন্তাগ্রস্ত, বা এমন কিছু যা আপনি ভুলতে পারছেন না? আপনি সময় নিন, কোনো তাড়া নেই, আমি সব শুনবো। প্রহেলিকা ডাক্তারের দিকে তাকিয়ে বড় নিঃশ্বাস নিল, ধীরে বলতে শুরু করলো, আমার কিছুদিন ধরে কিছু অদ্ভুত সমস্যা হচ্ছে। আবির্ভাব ভ্রু কুচকালো, জিজ্ঞাসু কণ্ঠে বলল, কিরকম সমস্যা? প্রহেলিকা মনে মনে কথা গুছিয়ে নিয়ে বলতে শুরু করলো, কিছুদিন হলো আমার মধ্যে কেমন অদ্ভুত অস্থিরতা কাজ করছে। আমি গত 1 মাসের সব কথা ভুলে গেছি। একটু আগে কথা বা একটু পরের কথা কিছুই মনে থাকছে না। আবির্ভাব অনুজ্ঞা সূচক চোখে পর্যবেক্ষণ করলো প্রহেলিকাকে, শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, আপনি নিশ্চিত এটাই আপনার প্রধান সমস্যা? প্রহেলিকা কিছুটা হতভম্ব চোখে তাকালো আবির্ভাবের দিকে। আবির্ভাব মৃদু হেসে বলল, আপনার চোখ দেখে কিন্তু তা মনে হচ্ছে না। আপনার চোখ মুখের অভিব্যক্তিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনার জীবনে হয়তো এমন কিছু কথা, হয়তো কিছু ঘটনা বা এমন কোনো সমস্যা যা নিয়ে আপনি অনেক ডিপ্রেসড, অনেক দুশ্চিন্তাগ্রস্ত। আর এই অতিরিক্ত দুশ্চিন্তার জন্যই দিন দিন আপনার মানসিক অবস্থার আরও অবনতি ঘটছে। প্রহেলিকার খানিক অস্বস্তি হলো, এই জন্যই সে সাইকিয়াট্রিস্টের কাছে আসতে চায় না। কিন্তু প্রহেলিকার মুখের ভঙ্গিমা দেখে হাসলো আবির্ভাব, মৃদু হেসে বলল, সাইকিয়াট্রিক্সের কাছে না আসলে কি সমস্যা সমাধান হয়ে যাবে? আমরা ডাক্তার,
আমাদের দায়িত্ব আমাদের পেশেন্টকে চিন্তামুক্ত থাকার উপায় বলা, বন্ধুর মতো তার সকল ভালো মন্দ সকল কথা শোনা উইদাউট এনি জাজমেন্ট। প্রহেলিকা একটু অবাক হয়ে তাকালো। আবির্ভাব আবার বলল, আপনি যদি চান তো একদম নিশ্চিন্ত মনে আমাকে আপনার সব কথা বলতে পারেন, আমি একটুও জাজ করব না। কারণ পেশেন্টের সমস্যার কথা শুনে তার যথাযথ চিকিৎসা করা আমার কাজ, তাকে জাজ করা আমার কাজ নয়, এমনকি আমি জাজ করার কেউই না। প্রহেলিকা একটু চিন্তায় পড়ে গেল। আবির্ভাব আবার সময় নিয়ে ধীরে সুস্থে বলল, একটা কথা জানেন তো, সব জায়গায় চুপ থাকলেও ডাক্তার আর উকিলের কাছে চুপ থাকতে হয় না। সমস্যার সমাধান পেতে গেলে তাদের সব বলতে হয়। ইউ টেক এ ব্রেথ অর টেক এ টাইম। আমি এখানে আছি, সব শুনবো যদি আপনি বলতে চান। প্রহেলিকার আরো অস্বস্তি লাগছে। মন বলছে হয়তো এত দিনে মনের ভার একটু হালকা হবে। আবার ভয়ও হচ্ছে যদি এই ডাক্তার তাকে কোনোভাবে ফাঁসিয়ে দেয়। আবির্ভাব প্রহেলিকার মুখের দিকে তাকিয়ে বলল, একদম ওরকম চিন্তাভাবনা মনে আনবেন না। পেশেন্টদের প্রাইভেসি লিক করা এক ধরনের ক্রাইম, আর পেশেন্টদের প্রাইভেসি প্রাইভেট রাখা আমাদের পেশায় শর্ত সাপেক্ষ। এই মুহূর্তে আপনি আমার পেশেন্ট আর আমি আপনার ডাক্তার। ডাক্তারের কাজ তার পেশেন্টের ভালো মন্দ দেখা, তাকে স্বস্তি দেওয়া, তার কাজ নিয়ে আলোচনা করা নয়। সো রিল্যাক্স, আপনার প্রাইভেট কথা প্রাইভেটই থাকবে। প্রহেলিকা অশান্ত চোখে তাকালো টেবিলের উপরে কলমদানির উপর। আবির্ভাব আবার বলল, আপনার ল্যাভেন্ডার কালার অনেক পছন্দের। প্রহেলিকা অবাক চোখে তাকালো। আবির্ভাব বলল, আপনি বারবার ওই ল্যাভেন্ডার প্যান্টটার দিকেই তাকাচ্ছেন, আর মানুষের চিন্তিত অবস্থায় তার মস্তিষ্ক প্রিয় কিছু দেখতে চায় যা তাকে মানসিক স্বস্তি দেয়। প্রহেলিকার মনে আশার আলো দেখল। ভেতর থেকে অনুভব করলো এই ডাক্তারই হয়তো তাকে সকল মানসিক অবসাদ থেকে মুক্তি দিতে পারে। তাই সে কিছুটা উত্তেজিত কণ্ঠে বলল, আমি বলবো সব। আবির্ভাবের ঠোঁটে মৃদু হাসি প্রসারিত হলো। শান্ত কণ্ঠে বলল, কাম ডাউন, কোনো তাড়া নেই, ধীরে সুস্থে সব শুনবো। প্রহেলিকা লম্বা শ্বাস নিয়ে বলতে শুরু করলো, আমার মানসিক অবস্থার অবনতির অনেক জটিল কারণ আছে। আমি আসলে তাকে আর বলতে না দিয়ে থামিয়ে দিল আবির্ভাব। বসা থেকে আচমকা দাঁড়িয়ে পড়ে বলল, চলুন। প্রহেলিকা এহেন কাণ্ডে হতভম্ব হয়ে গেল। অবাক কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কোথায় যাব? আবির্ভাব মুস্কি হেসে বলল, আপনার কথা শুনতে চলুন আমার সাথে। প্রহেলিকা যদিও একটু ইতস্তত করলো, তবুও সে আবির্ভাবের পিছু নিল। আবির্ভাব তাকে পাশের একটা রুমে নিয়ে গেল। রুমটা পুরো ঘুটঘুটে অন্ধকার, শুধু মাঝখানে কাঠের টেবিলের উপর মিটমিটে আলো জ্বলছে। দূর থেকে দেখতে জায়গাটা ভুতুড়ে লাগছে, কেমন তামিল মুভির হরর ভাইব দিচ্ছে। আবির্ভাব তাকে সামনের চেয়ারে বসতে বলল, নিজেও বসলো। কাঠের টেবিলের মাঝখানে একটা সাদা গোলাকৃতি বল, তবে সেটার দিকে বেশিক্ষণ তাকালে কেমন ঘোর লেগে আসছে। জায়গাটা কেমন মস্তিষ্ক ঘুরিয়ে দেওয়ার মতো। তবে একটা অদ্ভুত সুন্দর গন্ধ বাতাস ভেসে আসছে। আবির্ভাব এবার শান্ত চোখে তাকালো প্রহেলিকার দিকে। মসৃণ কণ্ঠে বলল, সামনের বলটার দিকে পলক না ফেলে তাকান। প্রহেলিকাও তাকিয়ে রইল। আবির্ভাব আবার বলল, ভুলেও 1 মিনিট পলক ফেলবেন না। প্রহেলিকাও তাই শুনলো। এবার আবির্ভাব ধীর কণ্ঠে প্রশ্ন করল, তো মিস প্রহেলিকা শিকদার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পার্সোনাল লাইফে হ্যাপি না, এটা কি ঠিক? প্রহেলিকা ধীর কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। এই জন্য কি আপনি এত চিন্তিত? মানে আপনার সব মেন্টাল প্রেশারের কারণ কি পার্সোনাল প্রবলেম? প্রহেলিকা আবারও শান্ত কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। তাহলে আপনার সমস্যাটা কি নিয়ে? আপনার হ্যাপি না হওয়ার আসল কারণটা কি? প্রহেলিকার কণ্ঠ কেঁপে উঠল। সে ধীর কণ্ঠে বলতে শুরু করল, আচ্ছা ডক্টর, ধরেন আপনি পুরো পৃথিবীতে শুধু একটা জিনিসই চান, খুব করে চান, ভীষণভাবে চান। আপনি মনে করেন আপনি ওই জিনিসটা ছাড়া একদমই থাকতে পারবেন না, চলতে পারবেন না, বাঁচতে পারবেন না, ভীষণভাবে আসক্ত। কিন্তু ওই জিনিসটা আপনার না, আপনি সেটার সাথেই আছেন, সেটা আপনার কাছেই আছে, অথচ এটার মালিক আপনি না, অন্য কেউ। এমনকি যেটাকে আঁকড়ে ধরে আপনি বাঁচতে চান সেটাও আপনার কাছে থাকতে চায় না, আপনাকে ভালোবাসে না। তখন আপনি পারবেন ভালো থাকতে, শান্তিতে থাকতে? আবির্ভাব অবাক না হয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, অবশ্যই না। প্রহেলিকা নির্জীব কণ্ঠে আবার বলল, আমিও আমার জীবনে সেই ব্যতীত অন্য কিছু চাইনি। সেই তো ছিল আমার ভালো থাকার কারণ, আমার সুখ, আমার শান্তি, আমার ভালোবাসা। সে আমার প্রণয়, আমার শুধু সে হলেই চলতো। প্রহেলিকা আবার আকুল কণ্ঠে বলল, বিশ্বাস করুন ডক্টর, তার
ভালোবাসা ছাড়া এই জীবনে আমি আর কিচ্ছু চাইনি। আবির্ভাব বেশ মনোযোগী দৃষ্টিতে তাকালো, কৌতূহল নিয়ে বলল। কে হয় সে আপনার? প্রহেলিকা তাচ্ছিল্য নিয়ে বলল। আমার স্বামী। আবির্ভাব একটু অবাকত্ব নিয়ে বলল। তাহলে কি সমস্যা? সে তো আপনার স্বামী, যাকে এত ভালোবাসেন তাকে স্বামী রূপে পেয়েছেন, এটা তো সুখের। প্রহেলিকা তাচ্ছিল্য হেসে তাকালো। প্রহেলিকার হাসি দেখে ভ্রু কুঁচকে ফেলল আবির্ভাব। কিছুটা কৌতূহল নিয়ে প্রশ্ন করল। আপনাদের বিবাহিত জীবন সুখের নয়? আপনার হাজবেন্ড কি আপনাকে ভালোবাসে না? ভালোবাসার কথা শুনতেই প্রহেলিকার অধর কোণে তাচ্ছিল্যময় হাসিটা আরো প্রশস্ত হলো। আবির্ভাব শুধু শান্ত চোখে দেখল। প্রহেলিকা হাসতে হাসতে বলল। প্রণয় ভালোবাসবে, তাও আমাকে? প্রহেলিকা হঠাৎ করেই পাগলের মতো হেসে উঠল। অদ্ভুতভাবে হাসতে হাসতে হঠাৎ করেই চুপ হয়ে গেল। চোখ দুটো তার ভিজে উঠল মুহূর্তেই। সে ব্যথাতুর কণ্ঠে বলল। সে যদি আমাকে এইটুকুও ভালোবাসতো না ডক্টর, আমি সারা জীবন দাসীর মতো তার পায়ের কাছে পড়ে থাকতাম। ভালোবাসা ব্যতীত অন্য কিছু দাবি করতাম না। সে যদি একটুও ভালোবাসতো, ধন্য হয়ে যেত এই জীবন। সে যদি একটু আমাকে বুঝতো, তাহলে আজ এত কিছু হতোই না। আবির্ভাব এক দৃষ্টিতে দেখল প্রহেলিকার যন্ত্রণার কিছুটা এমন কিছু সে আগে আন্দাজ করেছিল। তার মানে আপনার স্বামী আপনাকে ভালোবাসে না? প্রহেলিকা আবারও তাচ্ছিল্য কণ্ঠে বলল। না, ভালোবাসে না। আমার প্রতি তার এক আকাশ পরিমাণ ঘৃণা। ভালোবাসা তো দূরের কথা, সে যদি পারতো তো কবেই আমাকে শেষ করে দিত। নেহাতি নিজের হৃদয়ের কাছে অসহায় হয়ে পড়েছে। বড্ড ভালোবাসে যে নিজের প্রাণ ভোমরাকে। আমাকে মারলে তার প্রাণ ভোমরাও বাঁচবে না। আমার জন্য সে তার জীবনের সব থেকে ভালোবাসার জিনিস হারিয়েছে তার জীবনের লক্ষ্য, বাঁচার উদ্দেশ্য। আমি যেমন আমার ভালোবাসা পাইনি, সেও তার ভালোবাসা পায়নি। আমার থেকে তার অবস্থা আরও বেশি করুণ। আমি তো আমার ভালোবাসাকে যে কোনোভাবে আমার করে নিয়েছি, কিন্তু সে তো সেটাও করতে পারবে না। বেচারা বড্ড অসহায়, যার জন্য সব হারিয়েছি। তাকে কি আর ভালোবাসা যায়? প্রহেলিকার কথায় আবির্ভাব বেশ অবাক হলো। প্রহেলিকার কথায় সে গভীর রহস্যের আভাস পাচ্ছে। সে ভ্রু কুঁচকে বলল। মানে সে অন্য কাউকে ভালোবাসে? প্রহেলিকা উপন্যাস মাথা নাড়ল। তাহলে আপনাকে কেন বিয়ে করলো? যার জন্য জীবনে এত কিছু হারিয়েছে, তাকে কেন বিয়ে করবে? প্রহেলিকা আবির্ভাবের কথায় রহস্যময় হাসলো। রহস্যময়ী কণ্ঠে বলল। বিয়ে কি আর এমনি এমনি করেছে ডক্টর? কলে পড়েছিল তাই করেছে, বাধ্য হয়েছে তাই করেছে। বাধ্য করেছিলাম তাকে আমার হতে, কারণ সে শুধুই আমার। আমি যদি তাকে না পেতাম, তবে অন্য কাউকে কিভাবে পেতে দিতাম? সে আমার ভালোবাসা, আমি তাকে ভালোবাসি। তার ভালোবাসার উপর, তার সব কিছুর ওপর শুধুই আমার অধিকার। সে চাইলেও আমার, না চাইলেও আমার। তাই তো তাকে সব কিছু ওলট পালট করে হলেও আমার করেছি। আবির্ভাব শান্ত কণ্ঠে প্রশ্ন করল। এত কিছু করে লাভ কি হয়েছে? কিছু কি পেয়েছেন? প্রহেলিকা চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল। সব কিছু থাকতেও আমার কিছু নেই। আমি তাকে পেয়েও পাইনি। আমি তার সাথে এক ঘরে, এক বিছানায় থাকি, তবুও যেন আমাদের মধ্যে শত আলোক বর্ষ দূরত্ব বিরাজ করে। সে আমার সাথে থাকে, প্রতিনিয়ত আমাকে মিথ্যা ভালোবাসা দেখায়। মুখে ভালোবাসি বলে, ভালোবাসার অভিনয় করে, অথচ তার মনের আশেপাশেও আমি নেই। তার মনের সবটা জুড়ে অন্য কেউ। আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে নিজের মন, প্রাণ, আত্মা উজাড় করে দিয়ে ভালোবাসে। আমি তার কেউ না, কিছু না। আমার এক পয়সারও ভ্যালু নেই। আমি তার বউ, মরলাম কি বাঁচলাম তা নিয়ে তার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। সে আমাকে পথের কাঁটা মনে করে ডক্টর, আর এইটাই আমার প্রাপ্তি। হোক, আমি এভাবেই থাকতে চাই, তবুও ও শুধু আমার থাকুক। আবির্ভাব শান্ত চোখে চেয়ে আছে। প্রহেলিকা আবার বলল। জানেন ডক্টর, আমার জীবনটা এমন ছিল না, আমিও এমন ছিলাম না। আমার জীবনে এত জটিলতাও ছিল না। একসময় হাসি খুশিতে ভরেছিল আমার জীবন, ভালোবাসাও ছিল শুধু আমার। আজ আমার জীবন অন্যরকম হতে পারতো ডক্টর, কিন্তু। আবির্ভাব ভ্রু কুঁচকে বলল। কিন্তু কি? প্রহেলিকা পাগলের মতো হাসতে হাসতে কান্না করে দিয়ে বলল। আমার খুশিতে, সুখ, শান্তিতে, ভালোবাসায় সব কিছুতে গ্রহণ লেগেছিল ডক্টর। কিভাবে? প্রহেলিকার চোখের পানি মুছতে শুরু করল। আজ থেকে প্রায় 17 বছর আগে, খুব ছোট ছিলাম আমি তখন, 10 কি 11 বছরের। হঠাৎ একদিন জানতে পারি আমার সেজো আম্মু প্রেগন্যান্ট, তার যমজ বাবু হবে।
সেদিন আমাদের পুরো বাড়িতে খুশির বন্যা বয়ে গিয়েছিল। জানেন ডক্টর, সব থেকে খুশি কে হয়েছিল? কে? আমি সেদিন সবার থেকে বেশি খুশি হয়েছিলাম যখন ডক্টর বলেছিল আমার সেজু আম্মুর যমজ মেয়ে হবে। কত খুশির খবর, আমার দুটো বোন আসবে। তখন এক সেকেন্ডের জন্যও ভাবিনি এই খুশিতে আমার চিরদিনের কান্নায় পরিণত হবে, কেড়ে নেবে আমার হাসি খুশি জীবন, কেড়ে নেবে আমার ভালোবাসার মানুষটাকে। জানেন ডক্টর, তখন ভালোবাসা কি বোঝার বয়স হয়নি, তবুও বুঝতামও না। তবুও আমার পছন্দের মানুষ ছিল। ভালোবাসা কিনা বুঝলেও তাকে প্রচণ্ড রকম পছন্দ করতাম। আমার খেলার সাথে সে, আমার কোনো আবদার সে অপূর্ণ রাখতো না। সে ছিল আমার ভালো লাগার কারণ, আমার ভালো থাকার কারণ। আমার বড় আব্বুর বড় ছেলে প্রণয়। ভালোবাসা কি সেটা তো বুঝতাম না, তবে এটুকু বুঝতাম তাকে আমার ভালো লাগে, তার সাথে খেলতে ভালো লাগতো, সময় কাটাতে ভালো লাগতো। এমনকি সেও আমাকে অনেক পছন্দ করতো, গুরুত্ব দিত, আমার সাথে সব শেয়ার করত, আমার সাথে থাকতো, খেত, ঘুমাতো। আমরা তিনজন ছিলাম, সে, আমি আর আমাদের ফুফাতো ভাই। আমি তখন সুখের স্বর্গে উড়ে বেড়াচ্ছিলাম। কিন্তু একদিন স্কুল থেকে আমি প্রণয় আর শুদ্ধ বাসায় এসে জানতে পারি আমাদের সেজু আম্মু নাকি অসুস্থ হয়ে পড়েছেন। তাকে নাকি ইমার্জেন্সি হসপিটালে নেওয়া হয়েছে, তার নাকি আজই বাবু হবে। এই কথা শুনে আমাদের তিনজনের খুশি অন্ত ছিল না, এমনকি বাড়ির প্রত্যেকটা মানুষ অত্যন্ত খুশি ছিল। আমাদের বাসায় ভাই বোন অনেকগুলো ছিল, তবে সবাই ছোট ছোট। আমরা 3-4 জন ছিলাম বড় সবার। একসাথে বায়না ধরেছিলাম, না বায়না না, রীতিমতো জেদ ধরে বসেছিলাম বাবুকে দেখতে যাওয়ার। বাসায় নিয়ে আসা পর্যন্ত আমাদের তর সই ছিল না। সেদিন আমাদের জেদের কাছে সবাই পরাজিত হয়েছিল। সেদিনও আমি 1 সেকেন্ডের জন্য বুঝিনি ওটাই হয়তো ছিল আমার জীবনের শেষ খুশি। আবির্ভাব ভ্রুকুসকে প্রশ্ন করল। কেন? কয়েক সেকেন্ড চুপ থাকলো প্রহেলিকা, আবারও বড় নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলো। সেদিন হসপিটালে গিয়ে জানতে পারি সেজো আম্মুকে ওটিতে নেওয়া হয়েছে। সবাই ভীষণ চিন্তিত, তো আমি ছোট মানুষ, চিন্তার থেকে বেশি আনন্দ হচ্ছিল। দুটো বোন আসবে আমার। কিছুক্ষণ পর ডক্টর একটা সাদা তুয়ালে পেঁচানো বাচ্চাকে নিয়ে বেরিয়ে এলেন। তার মুখে হাসি ছিল না। তিনি বাচ্চাটা সেজো আব্বুর কোলে তুলে দেন। সবাই অস্থির হয়ে পড়ে বাচ্চাটাকে দেখতে। ডাক্তার জানান পেটে চাপ পড়ায় যমজ বাচ্চার মধ্যে একটা গর্ভেই মারা গেছে। সবার কেমন রিয়াকশন ছিল মনে নেই, সবাই বাচ্চাটাকে কোলে নিতে ব্যস্ত হয়ে পড়ে। তবে সেদিন সবার আগে সেজো আব্বুর কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নেয় প্রণয়। বাচ্চাটার মুখ দেখতেই তার কি যেন হয়ে যায়, বুঝতে পারি না। সে আর এদিক ওদিক কোনো দিকে তাকায় না। সকলেই বাচ্চাটাকে কোলে নিতে চায়, কিন্তু আশ্চর্যজনকভাবে প্রণয় সেদিন অদ্ভুত বিহেভিয়ার করতে শুরু করে। বাচ্চাটাকে জন্য অনেক প্রোটেক্টিভ হয়ে যায়। হঠাৎ করেই সে অনেক পজিটিভ হয়ে যায়। আমিও কোলে নিতে চাই, কিন্তু সে নিতে দেয় না। অতি যত্নে বাচ্চাটাকে আগলে নেয় নিজের বুকে। সেদিন তেমন কিছু মনে হয়নি, ভেবেছিলাম হয়তো অনেক বেশি খুশি হয়েছে তাই এমন করছে। কিন্তু আমার এই ধারণা ভুল ধারণা, বেশি দিন স্থায়ী হয়নি। হঠাৎ করেই পাল্টে যেতে থাকে প্রণয়ের আচার আচরণ, ব্যবহার, চলাফেরা, জীবনধারা। কয়েক মাস পেরোতেই সে একেবারে নিজেকে আবদ্ধ করে ফেলে। ওই বাচ্চাটা ছাড়া তার জন্য নিঃশ্বাস নেওয়ার উপায় নেই। কারোর সাথে বেশি কথা বলতো না, শুধু ওই বাচ্চাটাকে নিয়ে থাকতো। বাচ্চাটাকে আদর করে খাওয়াতো, ঘুম পাড়াতো, কাঁধে নিয়ে ঘুরতো সারা গ্রাম। কাউকে হাত লাগাতে দিত না। একটা বাচ্চার যত কাজ থাকে তার সব সে একাই করত। সে নিজেকে ওই বাচ্চাটাকে সবার থেকে আলাদা করে ফেলেছিল। তার জন্য যেন আমি একেবারে অদৃশ্য হয়ে গেছিলাম। আমার সাথে আগের মতো আর কথা বলতো না, খেলতো না, ব্যস্ত হয়ে গেছিল খুব। তখন তার ভালো লাগা মন্দ সব কিছু কেন্দ্রবিন্দুতে ছিল ওই ছোট্ট বাচ্চাটা। খুব খারাপ লাগতো যখন দেখতাম আমার পছন্দের মানুষটার আমার সাথে একটু কথা বলারও সময় নেই, আমার দিকে তাকানোর সময় নেই। সে তার বন্ধুর সাথে দিন রাত মারামারি করত ওই বাচ্চা মেয়েটার জন্য। ওরা দুজন রীতিমতো মেরে একে অপরকে রক্তাক্ত করে দিত। এইভাবেই দিন যায়, মাস যায়, বছর যায়। আর প্রণয় ধীরে ধীরে পুরোপুরি পাল্টে যায়।
যেন এক নতুন মানুষ। সে তার পড়াশোনার সময়টা ব্যতীত পুরোটা সময় বাচ্চাটার সাথে কাটাতো। এমনকি ওই বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে লেখাপড়া করত। দিন দিন আমাদের মধ্যকার দূরত্ব আকাশ সম বাড়তেই থাকে। আর ভালোবাসার মানুষটার থেকে এত দূরত্ব আমি কিছুতেই মেনে নিতে পারতাম না। খুব কষ্ট হতো। অভিমানে, কষ্টে, যন্ত্রণায় ঘরের দরজা বন্ধ করে কাঁদতাম। তবুও সে দেখতে আসতো না, আগের মতো আর কথা বলতো না। বয়সের সাথে সাথে যখন ভালোবাসা কি বুঝলাম, তখন থেকে তার জন্য আরো বেশি পাগল হয়ে গেলাম, আরো বেশি ভালোবাসতে শুরু করলাম। অথচ আমার জন্য তার মনে কোনো অনুভূতি থাকা তো দূরের কথা, আমাকে নিয়ে ভাবার সময়টাও তার ছিল না। সে একটা ছোট্ট বাচ্চার মাঝে তার সমস্ত সুখ খুঁজে পেত। ওই বাচ্চাটা ভীষণ 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 রকম সুন্দর ছিল জানেন ডক্টর। একবার দেখলে আপনি ওই চোখ ফেরাতে পারতেন না। আমার খুব হিংসে হতো, শুরু করে ওই বাচ্চাটার উপর। সে এতটুকু হয়ে কিভাবে আমার কাছ থেকে সব কেড়ে নিল। দিন দিন আমার এই মানসিক অস্থিরতা, অশান্তি, মনের জ্বালা পোড়া বাড়তে থাকে। আমি অনেক হতাশ হয়ে পড়ি ডক্টর। খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না, নিঃশ্বাস নিতেও কষ্ট হতো। আমার ভালোবাসার মানুষের চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পেতাম, কিন্তু সেই এক আকাশ পরিমাণ ভালোবাসার 1% আমার জন্য ছিল না। তার সবটাই বরাদ্দ ছিল ছোট্ট একটা বাচ্চার জন্য। তার আমরণ আসক্তি জন্মে গেছিল ওই বাচ্চার প্রতি, আর এইটাই আমি মেনে নিতে পারতাম না। দিন দিন তার প্রতি আমার ভালোবাসা আর আসক্তি দুটোই পাল্লা দিয়ে বাড়তে থাকে, কিন্তু তার কাছে আমি যেন একেবারে অদৃশ্য। সে বুঝতে পারতো, সে বুঝতো আমার অনুভূতি, তবুও অবহেলা করত। দেখেও দেখতো না, বুঝেও বুঝতো না। তার কাছে তার দুনিয়া ছিল ওই বাচ্চা মেয়েটা। সে অতি ভালোবাসায়, আদরে, যত্নে কোলে পিঠে মানুষ করতে থাকে ওই বাচ্চাটাকে, যাকে সে কাউকে দিত না। সে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়েও একটা 8-10 বছরের বাচ্চার জন্য যে পাগলামি করত, আমি একদমই সহ্য করতে পারতাম না। কথা বলতে বলতেই হঠাৎ করে হিংস্র হয়ে ওঠে প্রহেলিকা। তার চোখে মুখে প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে। তীব্র ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলতে থাকে, আমি ওই মেয়েটাকে প্রচুর ঘৃণা করি। 2 চোখে দেখতে পারি না। সে আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষ কেড়ে নিয়েছে। তাকে অনেকবার শেষ করে দিতে চেয়েছি, কিন্তু এখানেও আমার কপাল মন্দ ছিল। কিন্তু ও এত সহজে আমার প্রণয়কে নিয়ে যাবে, আর আমি এটা হতে দেব কখনোই না। প্রণয় শুধুই আমার। আবির্ভাব এতক্ষণ শান্ত চোখে তাকিয়ে মনোযোগী ভঙ্গিতে সব শুনছিল। তার কাছে সত্যি প্রহেলিকাকে মানসিকভাবে অসুস্থ লাগছে। আবার প্রহেলিকার এই তীব্র ভালোবাসার প্রখরতা দেখে খারাপও লাগছে। কতটা যন্ত্রণাময় দিন ছিল সেগুলো। সে আবার শান্ত কণ্ঠে প্রশ্ন করল, তাহলে আপনার বিয়েটা কিভাবে হলো? আপনি আপনার হাজব্যান্ডের যে ভালোবাসা বর্ণনা দিচ্ছেন সেটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় লিমারেন্স বলে, যা আসক্তির চরম পর্যায়, যেখানে সেই ভালোবাসার মানুষ যদি বেঁচে নাও থাকে তবুও সে ব্যক্তি মুভ অন করতে পারে না। আর আপনার হাজব্যান্ড যেহেতু তাকে একদম ছোট থেকে বড় করেছে, তাই ব্যাপারটা আরও বেশি ডিপ। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বিয়ে করা, ইটস নেক্সট টু ইম্পসিবল। প্রহেলিকা আবির্ভাবের দিকে তাকিয়ে রহস্যময় হাসলো, যা দেখে ভ্রু কুঁচকে ফেললো আবির্ভাব। প্রহেলিকার চোখ মুখ দেখে সে বড় ধরনের ক্রাইমের আভাস পাচ্ছে। প্রহেলিকা কিছুক্ষণ চুপ থাকে, বলে, প্রহেলিকা শিকদারের ডিকশনারিতে ইম্পসিবল বলে কোনো শব্দ নেই। আপনি জানতে চান এই ইম্পসিবল কিভাবে পসিবল করলাম? আবির্ভাব কৌতূহলী চোখে তাকালো। তার ভীষণ কিউরিসিটি কাজ করছে। প্রহেলিকা বাঁকা হেসে বলতে শুরু করলো, আজ থেকে 5 বছর আগে। অতীত। রায়পুরের দক্ষিণ প্রান্তে অবস্থিত চন্দ্রবর্ণ এই বনের শোভা সৌন্দর্য নিয়ে আশেপাশে অত্যন্ত 5 গ্রামের নানান রকমের গল্প পরিচালিত রয়েছে। এ যেন প্রকৃতির এক অদম্য সৃষ্টি। এটি শুধু সৌন্দর্যের নয়, বরং জৈব সম্পদের পরিপূর্ণ এই বৃহৎ জঙ্গল। জঙ্গলের বুকে ছড়িয়ে রয়েছে নানা প্রজাতির ঔষধি লতাপাতা, শতবার্ষিকী প্রাচীন গাছপালা থেকে শুরু করে ছোট ছোট ঝোপঝাড়, সবই যেন নিঃশব্দে নিজের অস্তিত্বের গল্প বলে চলে। এই পুরো জঙ্গলটা শিকদারদের নিজস্ব সম্পদ। জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে গেছে লাল মাটির কাঁচা রাস্তা।
রাস্তার দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শতবর্ষী শাল, সেগুন আর নাম না জানা অজস্র গাছ যেন প্রহরীর মতো পাহারা দিচ্ছে। তাদের ছায়ার ফাঁকে ফাঁকে সূর্যের সোনালি রশ্মি নিঃশব্দে খেলা করে। আলো আর অন্ধকারে মিশে তৈরি হয় এক দুর্বোধ্য রহস্যময় মায়াজাল। এই নির্জন পথে হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়ে যায় এক পুরনো মরচে পড়া লোহার গেট। গেটটি শতাব্দী প্রাচীন হলেও এখনো দণ্ডায়মান দৃঢ় ও অটুট। তার উপরে ঝুলে থাকা একটি ধাতব নেমপ্লেটে লেখা শিকদার কুঞ্জ। গেট পেরোতেই চোখের সামনে উদ্ভাসিত হয় এক বিশাল বাগান বাড়ি, দোতলা বিশিষ্ট সাবেক আমলের স্থাপত্য, যার বয়স প্রায় 2 শতকের বেশি। পুরো বাগান বাড়ি সহ এই বিশাল প্রপার্টি প্রায় 60,000 স্কয়ার ফিট জায়গা জুড়ে বিস্তর। এই বাগান বাড়িকে ঘিরে গোলাকৃতি 20 ফুট উঁচু সুরক্ষা প্রাচীর, যার পাশে ঘেঁষে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে নারকেল ও সুপুরি গাছ, যেন বংশ পরম্পরায় আবির্ভাবকের ভূমিকায়। বাড়ির পেছনে 80,000 স্কয়ার ফিট বিস্তর বিশাল আম বাগান, পূর্ব দিকে জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, সবেদা সহ আরও নানা বিদেশি ফলের গাছ, উত্তর দিকে সুবিশাল ফুলের উদ্যান, যার কেন্দ্রে এক প্রাচীন লোহার দোলনা, সেদিকে সাদা রঙের রাঙানো হয়েছে, যেন ভালোবাসার স্পর্শ আজও তার গায়ে লেগে আছে। এই পুরো বাড়ির পরিবেশ যেন মিশে আছে এক অন্যরকম আবহ, সুগন্ধ, অপার্থিব নীরবতায়, এক অফুরন্ত শান্তির ঠিকানা, যেখানে চাপা পড়ে আছে ইতিহাসের ঘেরা সেই সোনালী অধ্যায়। এই গহীন জঙ্গলের বুকে এই বাগান বাড়ির নির্মাণ করেছিলেন সাদিক শিকদারের প্রয়াতা পিতা জিহাদ শিকদার। তিনি তার জীবনের অধিকাংশ সময় এই বাড়িতেই অতিবাহিত করেছেন। এটাই ছিল তার সবচেয়ে প্রিয় স্থান। তিনি চেয়েছিলেন তার মৃত্যুর পর তার বংশধারাই যেন এই বাড়িতে বসবাস করে। তবে বাস্তব চিত্র অন্যরকম। সবসময় মনোবাঞ্ছনা মেনে চলে না। মনের মিল, রুচি, জীবনধারা এসব বদলে গেলে স্মৃতি হয়ে যায় উপেক্ষিত। জিহাদ শিকদারের মৃত্যুর পর তার বড় ছেলে সাদমান শিকদার রায়পুরের পুরনো জমিদার বাড়ি ভেঙে সেখানে আধুনিক ঢাঁচে তৈরি করেছে প্রণয়কুঞ্জ এবং পরিবার নিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ফলে প্রতিকৃত হয়ে পড়ে স্মৃতিবহ এই বাগান বাড়ির দুজন কেয়ারটেকার ব্যতীত কেউ আর এখানে বসবাস করে না। তবে বছরের 364 দিন এই বাড়িতে না আসলেও প্রতি বছরে একটি নির্দিষ্ট দিনে সাদমান শিকদার তার পুরো পরিবার নিয়ে এসে এই বাড়িতে বসবাস করেন। প্রতি বছরে একদিন তার পিতা মাতার স্মৃতি চর্চা করেন। প্রতি বছরে 10ই আগস্ট জিহাদ শিকদারের মৃত্যুবার্ষিকীতে পুরো শিকদার পরিবার এই বাড়িতে জড়ো হয়। বাড়ির পশ্চিম দিকে শিকদার পরিবারের পারিবারিক কবরস্থান, সেখানে সকলেই প্রয়াত জিহাদ শিকদারের কবর জিয়ারত করে, স্মরণ করে প্রিয় পিতাকে। ঠিক তেমনই একদিন আজ জিহাদ শিকদারের 4 পুত্র, তাদের স্ত্রী ও সন্তানসহ সকলেই উপস্থিতি এই বিশেষ দিনে। তবে এ বছরের এই জন্মবার্ষিকীতে একটু ভিন্নতাও রয়েছে। এ বছরে শিকদার পরিবারের সঙ্গে যোগ দিয়েছেন সাদমান শিকদারের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক অংশীদার, মাফিয়া দুনিয়ার কিংবদন্তি ডিস্ক বস। সঙ্গে আছে তার 2 সন্তান, 18 বছরের পুত্র রিক ও 15 বছরের কন্যা এলিনা। বাগান বাড়ির গার্ডেনে আজ চাঁদের হাট বসেছে। এই বাড়ির বাগানটা শিকদার বাড়ির বাগানের থেকেও বিশাল, সব দিকে সবুজ আর সবুজ। সেই সবুজের সমাহারে মেতে উঠেছে প্রিয়তা, পরিণীতা, তীরা, তরি, তন্ময়। সবাই নরম ঘাসের উপর দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে। যদিও তন্ময় এখনো হাঁটা শিখেনি, তবুও সে কারো চেয়ে কম নয়। ডিকে বসের সন্তানরাও এই শিশুদের প্রতি দারুণ মমতাময়ী। বিশেষ করে রিকের চোখে প্রিয়তা যেন এক জীবন্ত পুতুল। তার দীঘল হাঁটু ছুঁয়ে যাওয়া চুল আর নীল চোখ, যা রিককে বারবার ভাবতে ও আকর্ষিত হতে বাধ্য করে। সব দিক থেকে ভাবনা চিন্তা করতে গেলে রিকের কাছে প্রিয়তার রূপকথার রূপাঞ্জলের মতো লাগে। ভীষণ ইচ্ছা করে
এই রূপাঞ্জলের সাথে একটু কথা বলতে। রিকের এই কল্পনার ঘোরে সে কখন যেন নিজের অজান্তে প্রিয়তার লম্বা চুলে হাত দিতে উদ্যুক্ত হয়। চুলটা স্পর্শ করতে যাবে ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। স্টপ, ডোন্ট টাচ মাই প্রিন্সেস। সহসাই হাত নেমে যায় রিকের। চমকে উঠে সে পিছনে ঘুরে তাকায়। প্রিয়তাও কারো কণ্ঠে পিছনে তাকিয়ে দেখে তাদের থেকে কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে আছে এক লম্বা চওড়া বলিষ্ঠ দেহী সুদর্শন পুরুষ। চোখে তার চাপা ক্ষোভ, তবে তা মুখে আদলে প্রকাশিত হচ্ছে না। সামনের ব্যক্তিকে দেখে প্রিয়তার দৃষ্টি উজ্জ্বলতায় ছড়িয়ে পড়ল। সে এক দৌড়ে ছুটে যায় তার কাছে। হাস্যোজ্জ্বল মুখে মাথা উঁচিয়ে মায়াবী দৃষ্টিতে চাইল সেই ব্যক্তির পানে। আলতো করে প্রণয়ের পুরো আঙ্গুলের ভাঁজে নিজের কোমল আঙ্গুল জড়িয়ে নিল। রিক হালকা হাসার চেষ্টায় এগিয়ে আসলো প্রণয়ের কাছে। স্বাভাবিক ভঙ্গিতে প্রিয়তার প্রশংসা করে বলল, Oh, your princess is very beautiful. I've seen many girls, but no one seemed as beautiful as her. রিকের কথায় প্রণয়ের প্রচণ্ড মেজাজ খারাপ হলো। মনে মনে রাগে ফুঁসে উঠলেও মুখে কিছু বলল না, কারণ রিকে বসের মাঝে ঝামেলা জড়ানো বুদ্ধিমানের কাজ নয়। তাই প্রণয় রিকের কথার কোনো উত্তর দিল না। নিজের হাতের মুঠোয় থাকা কোমল হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরে বাগানবাড়ির গেট দিয়ে বেরিয়ে গেল। তবে রিক কিছু মনে করলো না, কারণ এটাই সে বাঙালি নয়। তাই মনে বাঙালিদের মতো জিলাপির প্যাঁচ নেই। তবে কিছুটা দূরে দাঁড়িয়ে উক্ত ঘটনার সব কিছু পর্যবেক্ষণ করছিল প্রহেলিকা। আজ যে করেই হোক প্রণয়কে সে তার মনের কথা জানিয়ে ছাড়বে, বলবেই কতটা ভালোবাসে তাকে, কতটা চায় তাকে নিজের করে। আর এর একটা পরিষ্কার উত্তর না দিয়ে আজ থামবে না প্রহেলিকা। তাই এই অদম্য সংকল্প নিয়ে নিঃশব্দে এবং সতর্ক পায়ে সেও প্রিয়তা আর প্রণয়ের পিছু নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। প্রণয় প্রিয়তাকে নিয়ে হাঁটছে ঘন জঙ্গলের আঁকাবাঁকা মেঠো পথ ধরে। চারিদিকে সবুজ অরণ্যে ঘেরা মাটির রাস্তায় ঢেকে আছে শুকনো পাতার চাদরে, যেন গাছেরা নিজেদের ঝরা ঝরা স্মৃতি বিছিয়ে পথ সাজিয়ে রেখেছে। বসন্তের বিকেলের কোমল আলো পাতার ফাঁক দিয়ে ছুঁয়ে যাচ্ছে পথের মাটি। বাতাসে উড়ে আসছে থোকায় থোকায় শিমুল ফুল। প্রকৃতি বিলাস করতে করতে সেই পথে হাতে হাত ধরে এগিয়ে চলছে এক যুগল। সেই যুগলকে কোনো দিক থেকে কপোত কপুতি বা প্রেমিক প্রেমিকা বলা চলে না, আবার ভাই বোন বলতেও কথাও একটা বাধে। বর্তমান দৃষ্টিতে তাদের দুজনের ব্যবধান অনেক। তাদের একজন সম্পূর্ণ পরিপূর্ণ ভারী চেহারার ব্যক্তিত্ববান, তো অন্যজন একেবারে অপরিপক্ক, অবুঝ শিশুসুলভ। উচ্চতায়ও সেই পুরুষের অর্ধেকের কম। সব কিছুই বেমানান, তবু কোথাও একটা চমৎকার ভাবে মানিয়ে গেছে, যা চোখের দেখায় প্রকাশিত হয় না। অনেকক্ষণ যাবৎ প্রণয় কোনো কথা বলছে না। চোখ মুখ গম্ভীর করে এক ধ্যানে হেঁটে চলছে, যেন পাশের মহিলাকে সে চেনেই না, তার সাথে তার কোনো কথা নেই। তবে প্রিয়তা তার সম্পূর্ণ বিপরীত। তার তখন থেকে কথা বলার জন্য পেট মচড়াচ্ছে, ঠোঁট দুটো নিষ্পিস করছে কিছু একটা বলার জন্য। তবে প্রণয় ভাইকে রাগি রাগি মুখে থাকতে দেখে একটু একটু ভয়ও লাগছে। আরও খানিকটা হেঁটে যেতেই প্রিয়তার ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল। সে আর চুপ করে থাকতে পারল না, ভয়ে ভয়ে নিচু কণ্ঠে ডাকল, প্রণয় ভাই। জবাব দিল না প্রণয়। প্রিয়তা এবার আর একটু সাহস জগিয়ে প্রণয়ের পেটের কাছে শার্ট টেনে ধরল। কণ্ঠে কোমলতা দ্বিগুণ বাড়িয়ে আরো দুবার ডাকল, ও প্রণয় ভাই। এবারও জবাব দিল না প্রণয়। চোখ মুখ আগের মতোই শক্ত। প্রণয়ের এমন নিষ্ঠুর আচরণ সহ্য হলো না প্রিয়তার। এমন নিগৃঢ় নিশ্চুপতা ও উপেক্ষায় ছোট মনে ব্যথা অনুভব হয়। কেন প্রণয় ভাই তার সাথে এমন করছে? কেন কথা বলছে না তার সাথে? সে তো প্রণয় ভাইয়ের সাথে কথা না বলে থাকতে পারে না, এটা কি তিনি জানেন না? এসব ভাবতেই প্রিয়তার চোখে স্বচ্ছ পানি টলমল করে উঠল। সে অশ্রুসিক্ত নয়নে তাকে আচমকায় ফুপিয়ে উঠল। সঙ্গে সঙ্গে পদযুগল স্থির হয়ে গেল প্রণয়ের। সে মাথা নিচু করে তাকালো প্রিয়তার রক্তিম কান্না মিশ্রিত মুখ পানে। প্রিয়তা ফুপাতে ফুপাতে অভিমানে প্রণয়ের হাতের মুঠো হতে হাত ছাড়িয়ে নিল। নাক টানতে টানতে শুকনো পাতার উপর পা ছড়িয়ে বসে পড়ল।
প্রণয় বুঝলো তার জান পাখি খুব অভিমান হয়ে গেছে। সে নিজেও তো মনে মনে ভীষণ রেগে আছে। কথায় সে অভিমান করে বসে থাকবে তা না, পান থেকে চুন খসলেই মহারানী কেঁদে কুটে সাগর বানিয়ে ফেলেন। আচ্ছা, এই মেয়েটা কি কখনো তার রাগের আড়ালের ভালোবাসাটা দেখতে পাবে না? প্রিয়তা প্রণয়ের দিক থেকে মুখে ফিরিয়ে ঘুরে বসলো, অন্যদিকে তাকিয়ে ফুপি ফুপে কাঁদতে লাগলো। অসহায়ত্বে এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো প্রণয়ের বুক চিরে। সে প্রিয়তার দু বাহু ধরে এক টানে তাকে বসা থেকে উঠিয়ে দিল। প্রিয়তা কিছু বুঝে ওঠার আগেই তার দু বাহু ধরে উপরে উঠিয়ে বুকে জড়িয়ে নিল, কপালে উষ্ণ পরশ এঁকে দিয়ে কোমল কণ্ঠে বলল, পাখি তুই বড্ড অবুঝ, কবে বড় হবি বল? প্রণয়ের উষ্ণ আদরের প্রশ্রয় পেয়ে গেল প্রিয়তা। গলায় মুখ গুজে দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল, অভিমানী কণ্ঠে অভিযোগ করল, আপনি আমায় একটুও ভালোবাসেন না প্রণয় ভাই? একটুও না? প্রিয়তার বোকা বোকা কথায় হেসে ফেলল প্রণয়। তুলতুলে গালে লালচে খয়েরি অধর চেপে ধরে বলল, এত ভালোবাসে তারপরও ভালোবাসা কম পড়ে যান। প্রণয় আবারও প্রিয়তার মাথাটা নিজের বুকে চেপে ধরে বলল, এই বুকের কতখানি তোর জন্য তা একবার যদি তোকে দেখাতে পারতাম জান। প্রণয় প্রিয়তাকে নামিয়ে দিল, আবার আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গুজে হাঁটতে হাঁটতে বলল, একটু তাড়াতাড়ি বড় হয়ে যা জান। তোকে আমার করে না নেওয়া পর্যন্ত আমার যে দুশ্চিন্তা কমবে না। আমি শান্তিতে ঘুমাতে পারবো না। আমার শান্তির ঘুম হারাম হয়ে গেছে অনেক বছর। তোকে একবার আমার নামে দলিল করে নিতে পারলে এরপর আর আমার কোনো চিন্তা থাকবে না। আমি একটু নিশ্চিন্তে তোর বুকে ঘুমাতে পারবো। আমার যে বড্ড চিন্তা হয় তোকে নিয়ে। আমার যে শত্রুর অভাব নেই জান। কতজনের আমার থেকে কত রকম চাহিদা, তারা কখনো জানতে চায় না যে আমি কে চাই, আমার মন কে চায়। স্বার্থপর সব বেঈমানদের ভিড়ে বাস করে। কখন কে কীভাবে ছুরি মেরে দেবে বুঝতেও পারবো না। আমার যে পৃথিবীতে তুই ছাড়া কাউকে চাই না জান, কিচ্ছু চাই না। শুধু তুই আমার হয়ে থাক। তোর ভালোবাসায় নিজেকে জড়িয়ে রাখতে চাই আজীবন। আমার মুখের দিকে তাকিয়ে হলো একটু তাড়াতাড়ি বড় হোক। প্রিয়তা কিছু বুঝলো না প্রণয়ের কথার আগামাথা, শুধু ড্যাব ড্যাব করে চেয়ে রইল তার মুখের দিকে। প্রণয় এই বোকা চোখের চাহনি দেখে আবার গলে গেল। ইস, মেয়েটা তো আদরে কেন? প্রণয় পরন্ত বিকেলে প্রিয়তার হাত ধরে হাঁটতে হাঁটতে কণ্ঠে সুর তুলল, আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তর সুখ, পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তর সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া হো, তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরে রে বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ধুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ধুম, তেমনি তোমার নিবিড় চলা হো, তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে।
প্রিয়তা মুগ্ধ কণ্ঠে শুনল প্রণয় ভাইয়ের গান। প্রণয় ভাইয়ের সব কিছুই তার কাছে বড্ড ভালো লাগে। প্রণয় ভাই মানুষটাই এমন ভালোবাসাময় যে প্রিয়তার তার আকর্ষণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে না। প্রণয়ের পথ চলতে চলতে তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে যে কেউ তাদের পিছু নিচ্ছে। আর প্রণয় এটাও বেশ ভালোভাবেই জানে যে কে তাদের পিছু নিচ্ছে, কিন্তু এসব তামাশা দেখার মতো সময় প্রণয়ের হাতে নেই। সে সব কিছু উপেক্ষা করে তার প্রিয়তমার সঙ্গ উপভোগ করছে। তার কাছে অন্যের ফালতু পেঁচাল শোনার মতো সময় মোটেও নেই। কিন্তু প্রণয়ের ভাবনা শেষ করার আগেই পেছন থেকে রিন রিন নারী কণ্ঠ ভেসে আসলো।